মাদেরকে সম্মান দেওয়া হয় আমাদের বিশেষ করে এই সরকারের সময়। এই সময় যে সিরাজুল আম্বিয়ার মতো মানুষ যদি এরকম ঘটনা করে, তাহলে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবেই। তাই আমি কে কি বললো কি কাগজ কিছু একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার পর ওদেরকে বাজেভাবে আপনি কথাবার্তা বলবেন, আর ওদিকে আপনি বলবেন যে ওটা শেষ করলে ভালো ছিল। অনেক শেষ হয়েছে, আজকে অনেক শেষ হয়েছে। শিক্ষক দেখলে আমরা প্রণাম করি, অবশ্যই। শিক্ষকদের দেখলে যা করণীয় দরকার আমরা করি, কিন্তু শিক্ষক যদি এইভাবে এই ধরনের যদি কাণ্ড করা বলেন, যদি দেখুন, ভারতীয় মুসলমান ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যাদের শ্রদ্ধাশীল আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পারবো যে এপিজে আব্দুল কালাম, রস খান, আশফাকুল্লাহ খাঁ থেকে শুরু করে অনেক বরেণ্য ব্যক্তিত্ব আছে আমাদের এই বরাকবেরিতে দেখা যায়। যদি তাহলে দেখতে পারবো যে মইনুল হক চৌধুরী, উনি একজন রিনাউন্ড পার্সোনালিটি। সবসময় সুষ্ঠু সুন্দর বাতাবরণ, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখা যায়। এই রকম যারা ব্যক্তিত্ব, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সেটা নির্দ্বিধায় বলতে হয়। আজকে আমি একটা কথাই বলবো, তুমনে মসজিদ বানায়া মন্দির কো তোড় কে, মসজিদ বন নেই সকতি মন্দির কে ছোড় কে। তো সেই কথাই আমরা চাই যে এরকম কিছু হোক না, যাতে পরিবেশটা বাজে হয়। সবাইকে নিয়ে চলার মানসিকতা আমাদের আছে, কিন্তু যদি আপনাদের এই মানসিকতা থাকে যদি যে না আমরা ভারতকে কমজোর করব, আমরা পাকিস্তানের সমর্থন করব, পাকিস্তানের বাবরি মিসাইলকে আমরা সমর্থন করব, তগলক মিসাইলকে আমরা সমর্থন করব, এই যে ভারতবর্ষ থেকে ভারতকে কমজোর করা, ভারতের ক্ষতি যাওয়া, পাকিস্তানকে সমর্থন করা, সেটাই আমাদের মূল কথা। তাই যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যারা শ্রদ্ধাশীল, অনেক মুসলমানরা আছেন, অনেক ইসলাম ধর্মাবলম্বী আছেন, আমাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। এক কথা মানে আপনার সমর্থকদের বক্তব্য হচ্ছে 2026 ইংরাজি এর নির্বাচনে আপনি কাঠিগোড়ার বিজেপি প্রার্থী হচ্ছেন। আপনি একটা চ্যানেলে দেখাতে পারবেন নাকি যে আমি কমলাক্ষ দেবরকে বলেছি যে আমি ইলেকশন খেলবো? এমএলএ হওয়ার সুবাদে আমাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কাঠিগোড়াতে কাজ করার জন্য। তখন স্থানীয় বিধায়ক যদি বলেন যে না গ্যাদারিং ছিল না, তাহলে কি আপনি উনি বলবেন নাকি এই জায়গায় মানুষ ছিল না, গরু ছাগল এখানে ছিল? স্থানীয় প্রার্থী দিতে হবে। বরাকের বাঙালি ছেলে, আমি কি পাকিস্তান থেকে এসেছি যদি বলা হয়, যদি আমাকে এই কথা বলা হয় যে আপনি খান, তো বললেন আমি ইলেকশনে খেলবো, আমাকে যদি টার্গেট করা হয় যদি, তাহলে বরাকের আমি একজন বাঙালি ছেলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কি ব্যথা, কি বেদনা, এটা আমরা দেখেছি। ব্যক্তিগতভাবে আমি ইলেকশন খেলবো এটা কখনো আমি বলিনি, এখনো আমি বলছি। আমরা পারবেন হঠাৎ মোটেই দরকার নেই যে আমি এত বড় জায়গার মধ্যে আমি থাকবো না। আমি এত বড় জায়গার মধ্যে আমরা থাকতে যাই, আমাদের পরিধিটা বড় হওয়া দরকার, এবং এজ এ হোল বরাকবেলের উন্নয়নের ক্ষেত্রে যারা বাবরি সংস্কৃতিকে যারা আনতে যায়, যারা আমাদের জাতীয় সঙ্গীতকে মানতে চায় না, যারা আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকে মানতে চায় না, যারা আমার তিরঙ্গাকে সম্মান করে না, যারা আমাদের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় যারা দ্বারা হয় সম্মান করে না, যারা বন্দে মাতরম ভালো করে গেতে পারে না, সেই মানুষের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশকে রক্ষা করার এখন লড়াই। ভারতীয় মুসলমান যারা আছেন, যারা ভারতীয় ইসলাম ধর্মাবলম্বীরা যারা আছেন, যারা ওদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। আশফাকুল্লাহ খাঁ, আমাদের এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে এই অঞ্চলে অনেকেই আছে। এখন যদি বুরানবানে আমার আফজল গুরুর আপনি দেখবেন যে ওদের জনাজাতে লক্ষ লক্ষ মানুষ হয় যারা দেশদ্রোহী। নমস্কার, বাতায়ন ডিজিটালের নির্ভীক সংলাপে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী সবাইকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো বরাক উপত্যকার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্বশীল ব্যক্তি, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়ের সঙ্গে। আমরা স্বাগত জানাই কমলাক্ষ বাবু আপনাকে বাতায়ন ডিজিটালের নির্ভীক সংলাপ অনুষ্ঠানে। নমস্কার। কেমন আছেন প্রথমে জানতে চাইবো, যেমন জীবন কেমন চলছে? ভালোই চলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে জীবনধারা, জীবন পদ্ধতি এবং জীবনটা একটা হচ্ছে গিয়ে গতিশীলতার মধ্যে থাকে। থেমে যাওয়াটাই মরণ, অবশ্যই জীবন তো, এবং চলে যাওয়াটাই জীবন। তাই চলছে, কাজ চলছে, মানুষের পাশে থাকা, এবং সেই মানসিকতা নিয়ে যখন চলবেন তখনই আপনিও ভালো থাকবেন, সমাজ ব্যবস্থা ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবং যেহেতু আপনাকে আমরা পেয়েছি আজকের এই আমাদের নির্ভীক সংলাপ অনুষ্ঠানে, যেখানে কথা হয় একদম নির্ভীক ভাবে, ঠিক আছে,
তো আমরা প্রশ্নের দিকে এগোচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যেটা হচ্ছে আপনি একজন স্পষ্টবাদী আমরা সবাই জানি, কিন্তু আজকের এই পর্বে আমরা আশা রাখবো যে আপনি তার চেয়েও দ্বিগুণ স্পষ্ট বলবেন আজকের এই পর্বে, সেটা আমরা আশাবাদী থাকলাম। আমরা এগোচ্ছি প্রশ্নের দিকে, যেটা হচ্ছে বর্তমান হট টপিক কাঠিগড়ার, যেটা হচ্ছে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার গ্রেপ্তারি এই মুহূর্তে বরাক উপত্যকার অন্যতম চর্চিত বিষয়। এ ব্যাপারে কাঠিগড়ার কংগ্রেস টিকিট প্রত্যাশী সন্দীপ দাস এই গ্রেপ্তার আপনার ইশারায় হয়েছে বলে অভিযোগ এনেছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি, বা আপনি কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বক্তব্য বলার বা না বলার কিছু নেই। সবচেয়ে বড় ব্যাপার যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সিরাজুল আম্বিয়া আমাদের প্রধান শিক্ষক, ইনচার্জ প্রধান শিক্ষক, দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ঘটনাগুলো শুধু আজকের ঘটনা নয়। আপনি দেখুন যদি তাহলে দেখতে পারবেন শেলী দাস চৌধুরী, হ্যাঁ, লজিকের টিচার, সাবজেক্ট টিচার ছিলেন। উনিও প্রিন্সিপাল হওয়ার একটা ছিল, পরবর্তী সময় উনি কেসে পেয়েছেন। কিন্তু উনার সঙ্গে যেভাবে মানসিক অত্যাচার করা হয়েছিল, এবং আমার ফোনে কথা হয়েছে ওনার সঙ্গে, যে মানুষ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে না। আমি দেখুন যে তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে গিয়ে শিলুচন্দ্র কদিন আগে ঘটনা হয়েছে। মঞ্জিরা পাল বলে একটা থার্ড গ্রেড এমপ্লয়ি ছিল, বা এখানে নন টিচিং স্টাফ ছিলেন। কেশবনাথ থেকে শুরু করে এক দুটো কেস নয়, এরকম অনেকগুলো কেস আছে। এবং ওনাদের টার্গেট এই আমাদের মাদের উপর টার্গেট, বিশেষ করে মাদের উপর টার্গেট। এবং আমি আগেও বলেছি যে সিরাজুল আম্বিয়া হোক বা যেই হোক, এই সরকার কঠোর সরকার। যদি এরকম যদি আমাদের মাদের উপর, এরকম যদি আমাদের বোনদের উপর, এরকম যদি আমাদের ভাইদের উপর যদি কোনো অত্যাচার হয়, যদি এরকম কোনো ঘটনা হয়, যদি তাহলে কঠোর হাতে সেগুলো ব্যবস্থা করা হবে। তাই সেখানে সিরাজুল আম্বিয়া নয়, যেই হোক, কারণ বিগত দিনে ওনার ট্র্যাক রেকর্ড দেখা যায় যদি, তাহলে উনি এক দুইটা কেস নয়, অনেকগুলো উনি কেস করেছেন। এবং তার জন্য শুধু নয়, হিন্দু সম্প্রদায় আমি বলবো না, সেখানে অনেক ইসলাম সম্প্রদায়ের জনসাধারণ আমাকে বলছে। দেখা যায় যদি আপনাকে বলতে হয়, আপনার সংবাদ আমি দেখেছিলাম একবার, যে আউটডোর স্পোর্টে যেতে হবে, স্কুলে তকিলে গিয়ে যেতে হবে। এই যে মোটিভেট করা, অর্থাৎ এই বাবরি সংস্কৃতি যেটা, সেই সংস্কৃতি আমরা মানতে পারি না। কারণ আমরা জানি যে, আপনারা সবাই জানেন যে ঔরঙ্গজেবের 4 ভাই ছিলেন, দারা, দিয়া, সুজা, 4 ভাই ছিলেন। এদিকে ভগবান রামের 4 ভাই ছিলেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তো ব্যাপার হচ্ছে গিয়ে সেই জিনিসটা দেখা যায় যদি, তাহলে আমরা দেখতে পারবো এই পরম্পরায়, বাবরি পরম্পরায় যারা বিশ্বাসী, ঔরঙ্গজেবের আদর্শে যারা বিশ্বাসী, সেই জিনিসগুলো আমরা মানতে পারি না। কারণ ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, আমাদের দেশের সঙ্গীত, জনগণ মন, রাষ্ট্রীয় সঙ্গীত, বন্দে মাতরম, আমাদের পতাকা, সেগুলোকে সম্মান করতে হবে। যদি এইভাবে যদি ভিতর থেকে যদি এইভাবে মানুষকে যদি বলা হয়, যদি ভিতর থেকে মানুষকে যদি এইভাবে উৎসাহিত করা হয় যদি, তাহলে সেভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং সবসময় দেখেছি যে আমাদের মা বোনদের উপর সেই যে বিগত দিনের যে নির্যাতনের প্রতিদান, বা উনি যে অন্যায় কাজ করেছেন তার বিরুদ্ধে সরকার এবং বিহিত ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে এক কথা যেটা আপনি বলতে চাইছেন যে বিগত দিনে যেটা হয়েছে সেটার মানে ফলভোগ, এক কথায় যেটা আপনি বলতে চাইছেন। অনেকগুলো কেস, এবং সেটার মধ্যে আমি শুধু হিন্দু বা মুসলমান বলে আমি করছি না। দেখা যায় যদি উনার কাছে যাওয়ার পর, কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার পর, সেই অ্যাপ্লিকেশনটা মুখের উপর ছেড়ে দেন। যদি কেউ পেনশনে যায়, সেই পেনশনের কাগজপত্র উনি আটকে দেন। এবং যদি ফাইন্যান্সিয়াল অ্যানোমালিজ দেখা যায়, যদি অনেকগুলো অ্যানোমালিজও আছে। তাই ব্যাপার হচ্ছে গিয়ে এইগুলো চলবে না, সুস্থ সমাজের দরকার। আপনি যে বলেছেন মুখে ফেলে দেন, ঢিল ছুড়ে দেন, এই ধরনের প্রমাণ কি তথ্য আপনার কাছে আছে? দেখুন, আমি তো কয়েকটা তথ্য দিয়ে দিলাম, কয়েকজনের নাম আমি বললাম। আপনার কথা বললাম যে আপনিও নিউজ একটা বাজিয়েছিলেন, নিউজ বাজিয়েছিলেন যে তকি পরে আউট ড্রেস পরে আসো, যে তোমরা মাদ্রাসার ড্রেস পরে আসো,
তকিব তকিব পরে পরে আসো, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর এগুলো। এই যে আপনাকে কি বলবো, যে মৌলবাদী চিন্তাধারা, যেটা শিক্ষা অনুষ্ঠান, শৈক্ষিক পরিবেশ, একটা স্কুলের মধ্যে যদি একটা শিক্ষক যদি এইভাবে যদি ছাত্রদেরকে যদি উৎসাহিত করেন, তাহলে আপনি কি ভালো বলবেন? এই মানুষটাকে ভালো বলবেন? এই মানুষটা প্রথম থেকেই এই ধরনের একটা মানসিকতা নিয়ে বেঁচে আছে, তাই এই মানুষটার সুষ্ঠু মানসিকতা নয় ওনার। আর আমাদের মাদের উপর অত্যাচার, কোনো কিছু হলে গিয়ে বাইরে গিয়ে অকথ্য কথাবার্তা বলা, এগুলো চলবে না ভারতবর্ষে, এগুলো চলবে না ভারতবর্ষে। ভারতীয় সভ্যতা সংস্কৃতি, এবং আমি ব্যক্তিগতভাবে কোনো এক ইয়ে করে বলছি না, কিন্তু সিরাজুল আম্বিয়া, মানে আপনার কথা থেকে সোজা কথা, এটাই এই উঠে মানুষটা আসছে যে মাদের উপর কোনো ধরনের অত্যাচার চলবে না, এখানে জাতি ভেদাভেদ নেই না। এক কথায়। সোজা কথা, এই সরকার আপনি দেখেছেন যে ইদানিংকালে আমাদের যেগুলো স্কিম যেগুলো আছে, সেগুলো মাদের নামে স্কিম, অর্থাৎ মাদেরকে সম্মান দেওয়া হয় আমাদের বিশেষ করে এই সরকারের সময়। এই সময় যে সিরাজুল আম্বিয়ার মতো মানুষ যদি এরকম ঘটনা করে, তাহলে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবেই। তাই আমি কে কি বললো, কি কংগ্রেস কি বললো আর কংগ্রেস কি বললো না, কংগ্রেসের কথা মতো দেশ চলে না। অবশ্যই আমি সে কথায় যাচ্ছি আবার, যেহেতু কাঠিগোড়ার যিনি কংগ্রেসের ক্রিকেট প্রত্যাশী সন্দীপ দাস, উনি সোজাসুজি বলছেন যে কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয়ের ইশারায় নাকি এই ধরনের ঘটনা ঘটেছে বা আম্বিয়া গ্রেফতার হয়েছেন। মানে আম্বিয়া বলতে প্রিন্সিপাল এরকম ঘটনা করবেন, আর আমরা চুপ হয়ে বসে থাকবো ওনাদের কথা? আপনারা রাজনীতি করবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। কংগ্রেস করুন, এফডিএফ করুন না, কি আছে, আমাদের কোনো আপত্তি নেই। দল আছে, থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের মাদের উপর অত্যাচার হবে, মাদেরকে অগত্য গালিগালাজ করা হবে, আর আপনারা আবার রাস্তায় বেরিয়ে পড়বেন এই কিছু সংখ্যক ছাত্রকে নিয়ে, সেটা তো হতে পারে না। তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং যদি সামনের দিনে এরকম যদি কিছু করা হয় যদি, তাহলে ব্যবস্থা। এবং আমি বিশ্বাস করি যে সিরাজুল আম্বিয়া অর্থাৎ এই প্রিন্সিপালের ক্ষেত্রে আপনাকে বলছি যে কোনো ধর্মের বাদ বিচার নেই, ওনার বিকৃত মানসিকতা, এবং সেই মানসিকতাকে ঠিক করার জন্য বিজেপি সরকার বদ্ধপরিকর। তার জন্য এখানে কংগ্রেস কি বললো আর কে কি বললো না, কে রাস্তায় বেরোলো কে রাস্তায় বেরোলো না, সেটা বড় কথা নয়। আইনের পথে চলবে। এবং আপনাদেরকে বলবো, আমি অনুরোধ করবো যে আমাদের মা বোনদের উপর যখন অত্যাচার হয়, আমাদের মা বোনদেরকে যখন অকথ্য গালিগালাজ করা হয়, আমাদের মা বোনদেরকে যখন এরকম অন্যায় কিছু করা হয়, প্লিজ দয়া করে আপনারা কিছু কথা বলবেন না। মাদেরকে সম্মান, মাদের ইজ্জত এবং দেশের সভ্যতা সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা, বিজেপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে মানসিকতা, আমরা সেটাকে সম্মান করা, সেটাকে সমর্থন জানানো আমাদের উচিত। এক কথায় আপনিও থেমে থাকবেন না এই সরকারের যে গতিবিধির ধারায়? অবভিয়াসলি ডেভেলপমেন্ট চলবে, ডেভেলপমেন্ট করা আমাদের উদ্দেশ্য, এবং সেই মর্মে সরকার যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কাজ চালিয়েছেন, আমি মনে করি প্রত্যেকজন ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো। এবং এই জায়গায় কিন্তু আপনার আরো অভিযোগ আছে, অনেকের অভিযোগ যে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া বনাম শিক্ষিকা শিলুচন্দ্রের মধ্যে সংঘটিত ঘটনা আপনি সমাধান করতে পারতেন, ঠিক আছে, কিন্তু তা না করে আপনি ধর্মীয় রাজনীতি করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? এটা অনেকেই জনসাধারণ বলছে। মানে কি সহজ কথা যে আপনি শেষ করতে পারতেন। এখানে শেষ করার কি আছে? উনি একটা ভদ্রমহিলাকে ক্লাসের ভিতরে এইভাবে করছেন। উনি একজন ভদ্রমহিলা প্রিন্সিপাল ছিলেন, উনার উপর কেস করে ওকে প্রিন্সিপালশিপ থেকে নামানো হয়েছে। তার থেকে অন্যায় কি হতে পারে? এবং তার জন্য উনি কি ধরনের অ্যাক্টিভিটিস উনার, এই সবগুলো জানার পর অনেকগুলো এরকম কেস আছে, সবগুলো জানার পর আপনি যদি বলেন যে এগুলো শেষ করতে পারতেন, অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটা কে অন্যায় করলো সেটা বড় কথা নয়, কিন্তু অন্যায় যদি কেউ করে আপনি যদি চুপ হয়ে বসে থাকেন যদি, তাহলে আমি মনে করি তার থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হতে পারে না। কারণ অন্যায় করলে তার বিরুদ্ধে দাঁড়ান, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলুন। এবং আমি মনে করি যে সিরাজুল আম্বিয়া আমাদের প্রিন্সিপাল এরকম বিশেষ করে উনি এরকম কাজ সংগঠিত করছেন, সবাই এক হয়ে ওনার যে এই অপকর্ম তার বিরুদ্ধাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য। আপনি বলবেন যে শেষ করার কথা ছিল, মানে কি আপনি যা ইচ্ছা করবেন, আপনি গালিগালাজ করবেন, আপনি মানুষের উপর কাগজ কিছু একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার পর ওদেরকে বাজেভাবে আপনি কথাবার্তা বলবেন, আর ওদিকে আপনি বলবেন যে ওটা শেষ করলে ভালো ছিল। অনেক শেষ হয়েছে, কাঠিগোড়াতে অনেক শেষ হয়েছে, ওনার অনেক কেস আমরা জানি,
আগে অনেক কেস শেষ করা হয়েছে, ভিতরে ভিতরে অনেক কেস শেষ করা হয়েছে, অনেকগুলো দেন উনি ম্যানেজ করেছেন। এখন আর ম্যানেজ হবে না। আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর শুধু দৃষ্টি আকর্ষণ করতে হয়, এরকম কোনো ঘটনা হলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হয়, এবং মুখ্যমন্ত্রীর যখন দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এইরকম অপকার কর্ম যখন মাদের উপর হয় যখন, তখন কিন্তু তার উপর বিহিত ব্যবস্থা নেওয়া হয়। তাই সামনের দিন এরকম যে ঘটনা করবে তার উপর বিহিত এক ব্যবস্থা কথা নেওয়া যেটা হবে। বুঝতে পারলাম যে কমলাক্ষ দেপুরকাস্ত কাঠিগোড়া থাকাকালীন এই ধরনের ঘটনার কোনো সমাধান হবে না, মানে সমঝোতার মধ্যে দেখুন, যাবে না। সমাধানের তো এটা লিমিটেশন একটা আছে। আপনি আমার মধ্যে কথাবার্তা কিছু একটা হয়ে গেল, আপনি হয়তো আপনার আমার মধ্যে কিছু একটা তর্ক একটা হয়ে গেল, ওইদিকে একটা কেস হলো, এটা শেষ করা যায়, এটা শেষ করার যোগ্য। পাবলিকলি আপনাকে আমি যা ইচ্ছা কথাবার্তা একটা বললাম, পাবলিকলি বললাম, একটা ইনস্টিটিউশনের ভিতরে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আপনি এইভাবে কথাবার্তা বলবেন, আর পরের দিকে বলবেন যে শেষ করা, অনেক শেষ হয়েছে। শেষ নয়, ব্যাপার হচ্ছে গিয়ে সেটার সঠিক তদন্ত হোক। আর ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা এক সমাজ ব্যবস্থায় থাকি, আপনি বলবেন যে সেটা শেষ করা কেন হলো না, আপনাদের এক সমাজ ব্যবস্থায় আছে। সমাজ ব্যবস্থায় আছে, শেষ করার অনেকগুলো শেষ হয়, অনেক জিনিসগুলো শেষ হয়, ছোটখাটো ব্যাপার অনেকগুলো শেষ হয়। এই জিনিসগুলো যে উনি এতদিন যে কার্য করে গিয়েছেন সেটা একটা নয়, অনেকগুলো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে 7-8টা কমপ্লেন আমিও পেয়েছি। প্রথম অবস্থায় ওনাকে ভালো করে বলেছি যে এইভাবে আপনি করবেন না, কারণ মানে এইগুলো জিনিস। বিগত দিনের যে এই যেটা ঘটনা হয়েছে তার আগে সিরাজুল আম্বিয়া অধ্যক্ষ যিনি প্রিন্সিপাল কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে, ওনার সাথে আপনার কথা হয়েছিল এই ঘটনার আগে? আমি একবার এরকম ঘটনা শোনার পর আমি ওনাকে বলেছিলাম যে আপনি এরকম করবেন না, এরকম আপনি করবেন না, আপনি এইভাবে শুনেছি প্রথম অবস্থা। তো আমি হয়তো বা জাস্ট আমি উইথ ডিউ রেসপেক্ট নয়, রেসপেক্ট দিয়ে কথাবার্তা আমি বলেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে যে ভয়ঙ্কর তথ্যগুলো দেখতে পারলাম। ডিউ রেসপেক্ট যেহেতু বলেছেন, এখানে কিন্তু শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হচ্ছে। শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়েছে, তার জন্য বলছি যে শিক্ষক যদি এইরকম করেন, যদি এর বিরুদ্ধেও আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষকদেরকে আমরা সম্মান করি, শিক্ষককে দেখলে আমরা প্রণাম করি, অবশ্যই শিক্ষকদের দেখলে যা করণীয় দরকার আমরা করি। কিন্তু শিক্ষক যদি এইভাবে এই ধরনের যদি কাণ্ড করা ফলেন যদি, তাহলে আমি মনে করি প্রত্যেকজন শিক্ষক যারা সমাজ এবং আমরা যারা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আর আমি তো ব্যক্তিগতভাবে বলতে হয় যে এরকম হয়েছে আফটার দ্যাট আমার তো অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেক ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে কথা হয়েছে। ওনার যে কর্মকাণ্ড শুধু হিন্দুদের জন্য নয়, মুসলিমদের বিরুদ্ধে ওনার অনেক কর্মকাণ্ড আছে। তারপর এই স্টুডেন্টদেরকে রাস্তায় নামানো হলো, কেউ পরীক্ষা দিল না। সুশীল সমাজে সেটা হতে পারে না, আর যদি আপনাকে বলা হয় যদি, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে এই যে ইসলাম ধর্মাবলম্বী প্রিন্সিপাল শুধু যে কালাইন হায়ার সেকেন্ডারি আছে সেটা নয়, অন্য স্কুলে আছে। অন্য স্কুলে তো কোনো প্রবলেম নেই, অন্য স্কুলে তো কোনো কমপ্লেন নেই, কালাইনে কেন কমপ্লেন? তাই এর বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে, এবং সামনের দিন যা করণীয় দরকার নিশ্চয়ই আমরা সেটা করব। কি মনে হয় এখানে ধর্মীয় রাজনীতি হয়েছে বলে, যেহেতু আপনাদের যেটা ধর্মীয়, আমি আপনাকে বলছি যে সিরাজুল আম্বিয়া প্রিন্সিপাল আমাদের কালাইনের, যে উনার বিরুদ্ধে যে উনার যে বিশেষ করে যে মানুষের কমপ্লেন যেগুলো আছে, সেই কমপ্লেন গুলো কিন্তু শুধু হিন্দুদের নয়, অনেক ইসলাম ধর্মাবলম্বীদের আছে। তাই সেখানে হিন্দু মুসলমানের কোনো কথা নয়। সিরাজুল আম্বিয়া সেটাকে আপনি বিশেষ করে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন না। একজন অসামাজিক মানুষ, একজন এরকম আমাদের মাদের সঙ্গে ব্যবহার করেছেন। আপনি বলবেন যে আপনি তো 4 জন হিন্দুর নাম বললেন, ইসলাম ধর্মাবলম্বী কাদের? আপনাকে বলছি, আপনার নিউজের উপর। সভ্য সমাজে হতে পারে যে তোমরা টকি পরে আসবে, তোমরা মাদ্রাসার ড্রেস পরে আসবে? আপনি নিউজ দেখিয়েছেন আউটড্রেস দিয়ে। একজন শিক্ষক সে কথাবার্তা বলতে পারেননি, শিক্ষক তো সে কথাবার্তা বলতে পারেন না। তাই শিক্ষকের মানসিকতা সেটা তো আমরা টিভিতে দেখেছি, এবং আমার কাছে অনেকগুলো কমপ্লেন আছে। এই ব্যাপার হচ্ছে গিয়ে সামনের দিনে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই প্রিন্সিপাল আছেন, অনেক ভালো ভালো ইসলাম ধর্মাবলম্বী স্কলারও আছেন, ওনাদের প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে, ঠিক আছে, কিন্তু
এইরকম সিরাজুল আম্বিয়ার মতো যারা মানুষ যারা যারা এই অপকর্ম করে থাকেন যারা, তাদের বিরুদ্ধে এই সরকার কঠোর এবং কঠোর হাতে সেটা দমন করবে। ঠিক আছে, জানতে পারলাম আমরা কালান হাই সেকেন্ডারি স্কুলের এই বর্তমান যেটা গঠিত সমস্যা বলা যায়। ঠিক আছে, আমরা বর্তমানে এগোচ্ছি আপনার রাজনৈতিক জীবনের দিকে। ঠিক আছে, যেহেতু আপনি এখনো বিজেপিতে যোগ দেননি, যেটা আমরা এখনো যেটা জানি, কিন্তু কাঠিগোড়ার বিভিন্ন প্রকল্প, শিলান্যাস এবং সরকারি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। আমরা দেখতে পেয়েছি গেজেট নোটিফিকেশনও আপনার নাম আসছে ইতিমধ্যে। আপনার সমর্থকদের বক্তব্য 26-এর নির্বাচনে আপনি টিকিট কাঠিগোড়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন। ঠিক আছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এক কথা মানে আপনার সমর্থকদের বক্তব্য হচ্ছে 2026 ইংরাজি এর নির্বাচনে আপনি কাঠিগোড়ার বিজেপি প্রার্থী হচ্ছেন, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখুন, সমর্থকরা যা ইচ্ছা বলতে পারে। আপনি একটা চ্যানেলে দেখাতে পারবেন নাকি যে আমি কমলাক্ষ দেবরকেশ বলেছি যে আমি ইলেকশন খেলবো? এমএলএ হওয়ার সুবাদে আমাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কাঠিগোড়াতে কাজ করার জন্য, এবং সেই মর্মে ডেভেলপমেন্টের কাজ চলছে। এমএলএ হওয়ার সুবাদে? হ্যাঁ, এমএলএ হওয়ার সুবাদে। আচ্ছা, এমএলএ হওয়ার সুবাদে আমি আসামের এমএলএ, উত্তর করিমগঞ্জের এমএলএ যদিও, কিন্তু আসাম বিধানসভা আমি সো দ্যাট মুখ্যমন্ত্রী সেই কথাগুলো বলেছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা তো সবাই ডেভেলপমেন্ট আমরা চাই, উন্নয়ন আমরা চাই। বিগত 25 বছর বা 50 বছর বা এই সময়সীমায় কাঠিগোড়ায় যেগুলো কাজ হয়েছে, এবং আমি মনে করি এই 1 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতা এবং চিন্তাধারায় যেগুলো কাজ হয়েছে, একবার মিলিয়ে নিলে হলো যে মুখ্যমন্ত্রী রাস্তাঘাট থেকে শুরু করে, অডিটোরিয়াম থেকে শুরু করে, মিনি স্টেডিয়াম থেকে শুরু করে, আর ভিলেজকে জেনারেল খাসে রূপান্তরিত করা থেকে শুরু করে, মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জন্য ওনার যে চিন্তাধারা এবং মানসিকতা কাঠিগোড়া নিয়ে, আমি মনে করি সেটাকে অব্যাহত রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা যে যাই করি না কেন, হয়তোবা আমার বিরুদ্ধে কেউ থাকবেন, আমার পক্ষে থাকতে পারেন, আমার বিরুদ্ধে থাকতে পারেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে যে আমরা সব উন্নয়ন চাই, এবং সেই উন্নয়নটা আপনি বলবেন যে উন্নয়নটা হচ্ছে, সেই উন্নয়নটা কোন জায়গায় হচ্ছে? ওপেনলি বলা হচ্ছে, প্রেস মিট করে বলা হচ্ছে, ইয়ে করা হচ্ছে, এবং বড় বড় স্কিম যেগুলো আছে সেই স্কিম মুখ্যমন্ত্রী এসে সেটার ফাউন্ডেশন করবেন। যেখানে অডিটোরিয়াম আছে, মিনি স্টেডিয়াম আছে, সেগুলো মুখ্যমন্ত্রী এসে সেগুলো ফাউন্ডেশন স্টোন করবেন। ইতিমধ্যেই মহিলা উদ্যমিতার মিটিং হবে, সেই মিটিংয়ে আসবেন। এছাড়া কাঠিগোড়াতে অনেক প্রবলেম আছে, এখন অনেক সমস্যা আছে। বাংলাদেশের আন্তর্জাতিক বর্ডার আছে, অর্থাৎ এই জায়গায় থেকে আমাদের সমস্যা অনেক বেশি, কিন্তু সমাধানের ক্ষেত্রে হয়তোবা আমরা এতটুকু এখনো করতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে, কারণ বিগত 5 বছরে আসামের ইতিহাসে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে হারে কাজ হয়েছে, উন্নয়নের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এই অঞ্চলটা বা আমাদের আসামটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমি মনে করি সেইভাবে যদি কাঠিগোড়ার যদি ইদানিংকালে যেগুলো কাজ চলছে সেটা যদি অব্যাহত থাকে, তাহলে সামনের দিন কিন্তু একটা অভূতপূর্ণ একটা পরিবেশ এটা সৃষ্টি হবে। আমি সামনেই আমার এখানে সিদ্ধেশ্বর শিব মন্দির, এখানে ফ্লাইওভারের জন্য প্রপোজাল গিয়েছে, আমাদের এখানে অনেক ট্রাফিক জ্যামের জন্য ফ্লাইওভারের জন্য একটা প্রপোজাল গিয়েছে মন্দিরে যাওয়ার সময়, কারণ অ্যাক্সিডেন্টও হতে পারে। সে নিয়ে আমরা তৎপর, সামনের দিন যাতে প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের সাহায্য, আমরা যাতে সামনের দিনে এই অঞ্চলটাকে যাতে আরো এগিয়ে নিতে পারি, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই আমি কামনা করছি। যেহেতু উন্নয়নের কথা চলছে, আপনিও বলছেন, ঠিক আছে, বিগত দিনে কাঠিগোড়ার উন্নয়ন আরো হওয়া উচিত ছিল কিনা আপনার মনে হয়? যেহেতু 16-21 টার্মে বিজেপির এমএলএ ছিলেন, ঠিক আছে? দেখুন, 16-21-এ বিজেপির এমএলএ ছিলেন, উনি কাজ করেন সেটা নিয়ে আমি বলতে চাই না। আমি সেটা মানে বলছি, যেহেতু আপনি বর্তমানে, আমি দেখেছি অনেক রাস্তাঘাটের কাজ উনি করেছেন, আমি দেখেছি মন্দিরে অনেক কাজ করেছেন উনি। কারণ বিজেপির সরকার বা বিজেপির যখন বিধায়করা যখন থাকেন, তখন উন্নয়নের একটা গতিশীলতা আসে, এবং সেই জিনিসটা আমরা পরিলক্ষ্য করেছি আমরা, যে বিগত রাস্তাঘাট, ব্লকের রাস্তাঘাট যেগুলো আছে, প্রাক্তন বিধায়ক অনেকগুলো কাজ করেছে, সেটা আমরা দেখেছি। সামনের দিন আমি মনে করি আরো হওয়াটা উচিত ছিল, কারণ বড় ধরনের কোনো স্কিম নেই, একটা ভালো অডিটোরিয়াম নেই, একটা মিনি স্টেডিয়াম নেই। আমরা এদিনকালে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমাজ এলাকায় ঘোষণা করতে হবে, মুখ্যমন্ত্রীকে বলেছি, মুখ্যমন্ত্রী সেটা
সম্মতি প্রকাশ করেছেন। কালাইনকে মিউনিসিপালিটি করতে হয়। তো এই যেগুলো কাজ আমি মনে করি সেগুলো কাজ আমাদের একটা গতিশীলতা আনবে এবং আমাদের সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে। কারণ আমরাও যে কাঠিগড়া এই বৃহত্তর অঞ্চলের মানুষ, আমাদের যে চাওয়া পাওয়া আছে বিগত দিন ধরুন যা কাজ হয়েছে তার থেকে এই ধরনের কাজগুলো করার পর আমি মনে করি আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ আসবে। সেই কাজগুলো করতে হবে এবং সেই কাজের জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা নিয়ে সামনের দিন আমরা এগিয়ে যাবো, সেটাই কামনা করছি। আমরা খুব কম দেখতে পাই, একটা ব্যতিক্রমী বলা যায়, যেটা হচ্ছে লারাং রিভার, যেটা সলিগ্রাম, ঠিক আছে, কলেজ রোড, ঠিক আছে। আমরা দেখতে পেলাম যে এক স্কিমে 2বার শিলান্যাস হচ্ছে, দ্বিতীয় শিলান্যাস আপনার হাতেই হয়েছে। এই ব্যাপারে কি বলবেন, যেহেতু আপনি বলছেন যে বিগত 5 বছর থেকে উন্নয়ন গতিশীল, প্রগতিশীল এবং 2016 থেকে 21 এই কাজটা রাঙ্গিবাড়ি বলতে সলিগ্রামের বীজটা, হ্যাঁ, সলিগ্রামের বীজটা কবে হয়েছিল? এটা অনেক আগে, ঠিক আছে। অমরচাঁদ বিধায়ক প্রাক্তন কাঠিগড়া, আপনাকে বলছি আমি, সেই বীজটা অমরচাঁদ জৈন ওনার প্রপোজাল ছিল, কাজও হয়েছে ওনার সময়, মানে আমি এটাই বলছি প্রপোজাল ছিল, কাজও হয়েছে, কিন্তু একটা স্পান সেই কাজটা কন্ট্রাক্টর করেনি এবং সেটা হাফডাউন অবস্থায় রেখে চলে গিয়েছিল। ইদানিংকালে 1,05,00,000 না 8 লক্ষ টাকা স্যাংশন করেছি, ইদানিং কাজ শুরু হবে এবং 2 দিকের অ্যাপ্রোচের একটা সমস্যা ছিল। সেই মানুষটাকে আমি 50,000 টাকা দিয়েছি, যে মানুষটা এখানে ঘর ছিল এবং বলেছি ওকে একটা জায়গা দেওয়ার জন্য। তাই সেই বীজটা হোক, কারণ এই বীজটা হয়ে গেলে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে একটা গতিশীলতা আনবে। আপনারা দেখেছেন যে এসআর কলেজ, সেই কলেজেও 1,05,00,000 টাকা দিয়েছি, সেটাকে সায়েন্স টিম উন্নতিকরণ হবে। ইদানিংকালে পার্মানেন্ট এফিলিয়েশনের জন্য টিম এসছে, পার্মানেন্ট এফিলিয়েশন হবে। এছাড়া ইউজিসির সঙ্গে কথাবার্তা চলছে, সামনের দিন যাতে আমাদের কলেজটাকে একটা ভালো একটা পরিবেশ যাতে আনবে, উন্নতির একটা পরিকাঠামো তৈরি করতে হয়। তার জন্য দেখুন কে কি বললো না সেটা বড় কথা নয়। আমি মনে করি আমাদের স্থানীয় মানুষ এবং প্রত্যেকের সহযোগিতা নিয়ে সামনের দিন আমরা এগিয়ে যাব এবং সবার একই চাওয়া পাওয়া, একই যে আমরা উন্নয়ন চাই, আমরা ডেভেলপমেন্ট চাই। ব্যক্তিগতভাবে আমরা সবাই খুশি করতাম না, কিন্তু সামষ্টিকভাবে কিন্তু প্রত্যেকের উন্নয়ন হয়, এই অঞ্চলটা যাতে একটা আমূল পরিবর্তন হয় সেটাই কামনা করছি আমরা। ঠিক আছে, জানতে পারলাম যেহেতু আপনি বলেছেন, যেহেতু আমরা বলেছি ব্যতিক্রমী, ঠিক আছে, তার জন্যই আপনাকে বললাম ব্যতিক্রম মানে একটু যে জায়গা দেখালো একটি প্রকল্পে 2বার শিলান্যাস হচ্ছে, একটি প্রকল্প আমি বলেছি যে কাজ বলেছেন অবশ্যই আপনাকে সেকশনটা আলাদা সেকশন। আপনার স্পষ্টীকরণের জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা বিগত মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 ইংরেজি, যেটা কালাইনের প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুরি পত্র বিতরণ অনুষ্ঠানে আপনি মুখ্য অতিথি ছিলেন, কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয়। এদিনে অনুষ্ঠানে কাঠিগড়ার বিজেপি সংগঠনের 90% কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, 90% পঞ্চায়েত প্রতিনিধিরাও অনুপস্থিত ছিলেন। এটা আপনার বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহের ইঙ্গিত বলা যায়, যেটা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এবং এটা স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে যে এটা বিদ্রোহের ইঙ্গিত। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমিও মিটিং শেষ হওয়ার পর অনেকের সঙ্গে যোগাযোগ করলো, আমার সঙ্গে অনেকে যোগাযোগ করলেন। এখন ব্যাপার হচ্ছে কি, আদিত্যগিরি বরপাত্র এপি সদস্য শালচাপড়া, তো উনি এপি মেম্বার নয়, সেটা কথাটা সেরকম হচ্ছে। মাম্পি পাল উনি জিবি প্রেসিডেন্ট নন। নমিতা দাস উনি এপি মেম্বার নন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, এইভাবে অনেক মন্ডল প্রেসিডেন্ট, অনেক এপি মেম্বার, অনেকে এখানে ছিলেন, অনেক জিবি প্রেসিডেন্ট অনেকে ছিলেন এবং রাত্রেবেলা অনেকে আমাকে ফোনও করেছে। আমরা আসতে পারিনি, আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল। অনেকে উপস্থিত ছিলেন, অনেক মন্ডল ভূত প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তাই ব্যক্তিগতভাবে মনে করি হয়তো বা ব্যক্তিগত কারণে কেউ আসতে পারেননি, কিন্তু উপস্থিতি যারা ছিলেন, যারা অনেকে স্টেজে ছিলেন, আমাদের জেলা পরিষদের প্রতিনিধি এখানে ছিলেন, আমাদের বিধায়ক ছিলেন, পরেশ পাল স্যারও ছিলেন সেখানে। তো ব্যাপার হচ্ছে গিয়ে সব মিলিয়ে দেখা যায় যদি গ্যাদারিংটা বিপুল সংখ্যক ভাবে গ্যাদারিং ছিল। এখন স্থানীয় বিধায়ক যদি বলেন যে না গ্যাদারিং ছিল না, তাহলে কি আপনি উনি বলবেন যে এই জায়গায় মানুষ ছিল না, গরু ছাগল এখানে ছিল? মানুষের বিপুল হারে সেখানে মানুষ ছিল, জনপ্রতিনিধিরা ছিলেন এবং যারা আসতে পারেননি ওনারা রাত্রে আমাকে ফোন বললেন যে আমরা ব্যক্তিগত কারণে আসতে পারিনি। তাই আমি মনে করি যে সেখানে প্রোগ্রামটাই দেখা যায় যদি, তাহলে কাছাড় জেলায় যে ব্লকে যেগুলো প্রোগ্রাম হয়েছে আপনি সবটি ফুটেজ দেখবেন এবং ফটো দেখবেন। সবচেয়ে বেশি গ্যাদারিং আমাদের কাঠিগড়াতে হয়েছে। অনেক জনপ্রতিনিধিরা ছিলেন, আপনি বলবেন যে মন্ডল প্রেসিডেন্ট,
নিরাপদ দেব উনি কি মন্ডল প্রেসিডেন্ট নন নাকি ওয়েস্ট কাটিগড়ার? আমরা তো 100% বলছি 90%। 90% না, মন্ডল প্রেসিডেন্ট একজন তো উপস্থিত ছিলেন, বাকি যারা আছেন যারা রাত্রে আমাকে ফোন করেছেন, এক দুইজন আমাকে ফোন করেছেন, ওনার সঙ্গে ফোনে আমার কথাবার্তা হয়েছে। তাই বিজেপি সংগঠন বা সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, সেটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। এবং আমি মনে করি সামনের দিন সবাইকে নিয়ে এবং ব্যক্তিগতভাবে, দেখুন সরকারি একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে সেটা তো দলীয় অনুষ্ঠান নয়, না দলীয় কোনো একটা অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানে হয়তোবা কেউ ব্যক্তিগত কাজও থাকতে পারে। ব্যক্তিগত কাজে দুই একদিন ছিলেন, কিন্তু ম্যাক্সিমামরা উপস্থিত ছিলেন। এবং আমি মনে করি যে প্রোগ্রাম যেটা হয়েছে সেটা দেখা মতে কাছাড় জেলায় সবচেয়ে ভালো প্রোগ্রাম কাঠিগড়াতেই হয়েছে। তার মানে আমরা যেটা বললাম যে আপনার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত, সেটা আপনি মানতে রাজি নয়? আমি মানার কোনো কথা নাই, আমার সঙ্গে রাত্রিবেলা ফোনে কথাবার্তা হয়েছে অনেকের, এবং যারা যারা আসছিল তারা নাম বললাম, অনেকে এপি মেম্বার ছিলেন। এখন ব্যক্তিগত কারণে যদি কেউ আসতে পারেননি, হয়তো উনার যদি ব্যক্তিগত কোনো একটা থাকে যদি, তাহলে কারণ ধরুন এপি মেম্বার 10 জন আসলেন, জিবি প্রেসিডেন্ট 5 জন আসলেন, 5 জন 10 জন আসলেন, বাকি হয়তো বা কেউ আসতে পারলেন না, জেলা পরিষদ 2 জন আসলেন। এখন কেউ তার ব্যক্তিগত কারণে আসতে পারলেন না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি বলেন যে না কেউ আসলেন না, যারা সো মেনি ফুটেজ, হ্যাঁ, সো দ্যাট আমি মনে করি যে সেটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নেই। পঞ্চায়েত প্রতিনিধি, ওনারা জনপ্রতিনিধি, ওনারা কাজ করবেন। সামনের দিন কিভাবে পঞ্চায়েত রাজ অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থাটাকে আমরা এগিয়ে নিতে পারি। পঞ্চায়েতে অনেক সমস্যা আছে, মন্ডলে অনেক সমস্যা আছে, তাই এই সমস্যাগুলো কিভাবে দলীয়ভাবে এগুলো সমাধান করা যায়। এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন যে কর্মতৎপর এই জন্য বলছি যে সমস্ত ভারতবর্ষের ইতিহাসে যদি 1-2 জন মুখ্যমন্ত্রীকে ধরা হয় যদি, তাহলে আমাদের মুখ্যমন্ত্রীকে ধরতে হয়। এবং ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা মন্ডল অফিসের যাতে বিল্ডিং বানানো হয়, ভূত কমিটি যেগুলো আছে বা ভূত লেভেল যেগুলো আছে, ভূত লেভেলে যাতে একটা অফিস বানানো হয়। এই যে মানসিকতা, এই যে চিন্তাধারা, আমি মনে করি সেই চিন্তাধারার মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই, যদি সামনের দিন যে আমি সোজা কথা বলতে হয়, বিজেপি সংগঠন শুধু সংগঠন নয়, এখন সেটা মানুষের অন্তরাত্মার একটা মিলন বা কথা, মানুষের ভিতরের কথা বিজেপি। কারণ যেভাবে সেখানে আপনি দেখতে পারবেন যে বিজেপি সংগঠন বিগত দিনে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, সেটা শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সাধারণ মানুষের মধ্যে যে বিজেপির যে বলবো যে ওনাদের যে আন্তরিকতা, যেটা সেই আন্তরিকতায় আমরা ভোটের সময় আমরা দেখতে পাই। সেটা আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আমরা বিগত 70 বছরের শাসন ব্যবস্থা, এবং আমরা 11 বছর বা 12 বছরের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। সেই ব্যবস্থায় যে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি, আমাদের দেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি, আমি মনে করি সেটা অভূতপূর্ণ একটা চেঞ্জেস হয়েছে। তাই বিজেপি সংগঠন আজকের দিন মানুষের অন্তরাত্মার কথাগুলো বলে, মানুষের কথা বলে, মানুষের হৃদয়ের কথা বলে। তার জন্য বিজেপি সংগঠনের প্রতি ডে বাই ডে, কমছে না কিন্তু ডে বাই ডে মানুষের আন্তরিকতা বেড়ে যাচ্ছে, সেটাই কামনা করছি। ঠিক আছে। বর্তমান যেটা হচ্ছে, কাটিগড়ার বিজেপি মহলে এবার স্থানীয় প্রার্থী জোরালো ভাবে দাবি উঠে এসেছে, সেটা আপনি অবগত। একটা মানে হাওয়া বইছে যে স্থানীয় এবং বহিরাগত। তো এই সুবাদে আমাদের প্রশ্ন হচ্ছে যে কাটিগড়ার বিজেপি মহলে এবার স্থানীয় প্রার্থীর দাবি জোরালোভাবে উঠে এসেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এর পোষকতা করেছেন। বিগত দিনে আমরা দেখেছি, দল যদি আপনাকে টিকিট দিত, তবে কাটিগড়ার বিজেপি কর্মী সমর্থকরা কি আপনাকে মেনে নেবেন? এই ব্যাপারে আপনার যুক্তি কি থাকবে? আমিও স্থানীয় চাই, স্থানীয় প্রার্থী দিতে হবে। হ্যাঁ, বরাকের বাঙালি ছেলে, আমি কি পাকিস্তান থেকে এসেছি দেখি যদি বলা হয়, যদি আমাকে যদি এই কথা বলা হয় যদি যে আপনি, আমি তো বলিনি আমি ইলেকশনে খেলবো, আমাকে যদি টার্গেট করা হয় যদি, তাহলে বরাকের আমি একজন বাঙালি ছেলে, এই বরাক ভূমিতে আমি জন্মগ্রহণ করলাম, এখানে যদি এখন কুয়ার ব্যাং হয়ে যদি আমরা থাকি, যদি কুয়ার ব্যাং হয়ে থাকি যদি, তাহলে সেই মানসিকতা কতটুকু? এটা কয়েকজনের কথা, এটা সাধারণ বিজেপি কর্মীদের কথা নয়। কারণ প্রত্যন্ত অঞ্চল তো আমরা দেখেছি, কাঠিগড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কি ব্যথা, কি বেদনা,
সেটা আমরা দেখেছি। ব্যক্তিগতভাবে আমি ইলেকশন খেলবো সেটা কখনো আমি বলিনি, এখনো আমি বলছি না। কিন্তু তো মানুষের অবশ্যই আপনি দুঃখ, বলছেন, আমরা বলছি যে সমর্থকরা বলছেন, আপনার সমর্থক, আমার আমি আমি এবং আপনি বলছেন সমর্থকরা এবং যা আমাকে কিছু আমাকে বলতে আপনি পারে। কোনো টিভিতে হুম। কোনো প্রেস মিটে আপনি দেখাতে পারবেন না যে আমি ইলেকশন খেলবো বা ইলেকশন খেলার জন্য আমি পোষকতা করেছি। কিন্তু মানুষের যে দুঃখ, দুর্দশা, বেদনা ইন্টেরিয়র প্লেসে যেগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এবং যেভাবে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেটা অব্যাহত থাকতে হবে, আমাদের সেটা অব্যাহত থাকতে হবে। তাই আমি মনে করি এই যে স্থানীয় আর এইগুলো, বরাকের সন্তান যদি কেউ হয়, যদি অভিভাবক, তো বরাক কাছাড় জেলা ছিল, অবশ্যই। করিমগঞ্জ, হাইলাকান্দি সব ছিল। অবশ্যই। বরাকে আমরা সব বাংলা ভাষায় আমরা কথা বলি, আমরা তার মানে আচ্ছা, এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু তার মানে কি অবিভক্ত কাছাড়ের বরাকের ইতিহাস কি জানা প্রয়োজন ছিল, যারা বলছেন যে বহিরাগত এবং স্থানীয়? আমি বলছি যে দুই একজন ব্যক্তিগত ইন্টারেস্ট হবে, সেটা ঠিক আছে, কতিপয়, সেটা কতিপয়, কিছু সংখ্যক। এটা আপনি জেনারেলাইজ করবেন না, জেনারেলাইজ করবেন না। এবং আমি মনে করি, ওদেরকে মনে করি যে একটা জিনিস বলবো আমি, যে দেখুন এই স্থানীয় আর এগুলো বলা হচ্ছে, স্থানীয় তো আমরাও চাই, স্থানীয় তো আমরা স্থানীয় চাই। তাই যখন আমরা বিধানসভায় কথা বলি তখন 45 লক্ষ মানুষের কথা বলি, বরাকের যুবক যুবতীর কথা বলি, মানুষের বেদনার কথা বলি। এবারও আমি 45 লক্ষ মানুষের কথা বলেছি। এই যে 5 গ্রামের যে নদী ভাঙ্গন যেটা আছে, যেটা স্যাংশন হয়েছে, যেটা তো বলেছি কি, সেই ব্যাপারটা নিয়ে সংকীর্ণতার মধ্যে আমরা থাকতে চাই না। আপনি কুয়ার ব্যাংকের একটা গল্প শুনেছেন নাকি? বলুন, যদি বলেন আপনি, আমরা শুনতে রাজি। কুয়ার ব্যাংক, একটা কুয়ায় একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটা মনে করতো সেই কুয়াতেই মনে হয় সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে বড় জায়গা। তো একদিন একটা সমুদ্র থেকে একটা মাছ সেই কুয়াতে এসে গেল। তো ব্যাংকে বললো, ভাই তুমি এত ছোট জায়গায়, চলো তুমি আমার সমুদ্রতে চলো। তো ব্যাংকটা একটু ঝাঁপ দিয়ে বললো, তো তোমার সমুদ্র কি এত বড় হবে? বললো, ভাই তুমি চিন্তা করতে পারবে না সেই সমুদ্রটা কত বড়, বিরাট বড় সমুদ্র। একটু বড় ঝাঁপ দিল, যত বড় হবে। বললো, তুমি চিন্তাই করতে পারবে না কত বড়, দেখা যায় না, একদিক থেকে আরেকদিক দেখা যায় না। বললো যে মিথ্যে কথা বলছো, চলো তুমি আমার সঙ্গে চলো, সমুদ্রে চলো, যদি না হয় তাহলে তুমি আবার চলে আসবে, এখানে আবার চলে আসবে, না হলে তো তোমার কুয়াতে তুমি চলে আসবে। তো বলে ঠিক আছে, রাজি হলো ব্যাংক। ব্যাংক মাছের পিঠে বসে সমুদ্রে গেল, গিয়ে দেখতে পারলো যে সমুদ্র, সে ঝাঁপ দিয়ে দেখতে পারলো যে সেটা তো দেখা যাচ্ছে না একদম, সেটা তো অনেক অনেক বড়। তাই আমি মনে করি আমরা কুয়ার ব্যাংক নয়, আমরা কুয়ার ব্যাংক হওয়াটা মোটেই দরকার নেই, যে আমি এত বড় জায়গার মধ্যে আমি থাকবো না, আমি এত বড় জায়গার মধ্যে আমরা থাকতে চাই। আমাদের পরিধিটা বড় হওয়া দরকার, আমাদের পরিধিটা বড় হওয়া দরকার। এবং এজ এ হোল বরাকবেলির উন্নয়নের ক্ষেত্রে, বরাকবেলির সভ্যতা সংস্কৃতি, বরাকবেলির ভাষা, বরাকবেলির কৃষ্টি সংস্কৃতি সবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং তার জন্য আমি মনে করি সবাই এক হয়ে আমাদের লড়াই করা দরকার। এই সামান্য ব্যাপার, কে বহিরাগত, বরাকবেলিতে আবার বহিরাগত হয়নি, লোকাল হয়নি। বহিরাগত তো এক সময় ছিল আমাদের বলা হতো বহিরাগত, এগুলো বলা, এখন এগুলো বহিরাগত নয়। এখন হচ্ছে গিয়ে যে এই দেশকে যারা 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 দেশের অখণ্ডতাকে যারা নষ্ট করতে চায়, যারা বাবরি সংস্কৃতিকে যারা আনতে যায়, যারা আমাদের জাতীয় সঙ্গীতকে মানতে চায় না, যারা আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকে মানতে চায় না, যারা আমার তিরঙ্গাকে সম্মান করে না, যারা আমাদের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় যারা দ্বারা হয়ে সম্মান করে না, যারা বন্দে মাতরম ভালো করে গেতে পারে না, সেই মানুষের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশকে রক্ষা করার এখন লড়াই। সেই লড়াই আমি মনে করি প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেক সাহায্যের দরকার। এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমাদের মনে করি রাজনীতি করা মোটেই দরকার নেই। যেহেতু আমি একটুখানি আবার ব্যাকওয়ার্ড হচ্ছি, আপনার হিসাবে বহিরাগত যেটা শব্দ, এই মানে শব্দের ডেফিনেশন কি হল? আপনি বলুন না, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি প্রশ্ন করলেন, আপনাকে আমি প্রশ্ন করছি। আচ্ছা, বহিরাগত বলতে আমরা সবাই বহিরাগত, এখানে সবাই বহিরাগত। কাদের যন্ত্রণা এখানে আসছি সেটা আপনিও জানেন, অবশ্যই। কাদের জন্য আমরা এখান থেকে ঘর বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি সেটাও আপনি জানেন তো, সেগুলো জানেন তো 1947 কি হয়েছিল। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে আমাদেরকে এখানে পাঠানো হয়েছিল, এবং এই আর ভিলেজ সেটা সাক্ষী। ব্যাপার হচ্ছে গিয়ে সেই কথাগুলো আপনিও জানেন, এখনো জানেন আপনি বাংলাদেশ কি চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি চলছে, নির্যাতন চলছে, এখনো আপনারা জানেন। এখানে কি হয়, এখানে সিরাজুল আম্বিয়াকে গিয়ে আমরা কেস দেই, সরকারিভাবে অ্যাকশন নেওয়া হয়, সেখানে কেস দেওয়া হয় না, হিন্দুদেরকে গিয়ে বলা হয় তুমি চাকরি ছাড়ো। এই পরিস্থিতি, হিন্দু দেখলে চাকরি ছাড়তে হয়, সেই বাতাবরণ। অতএব কার যন্ত্রণায় আমরা এখানে আসলাম, কেনই বা এখানে আসলাম? দেশ বিভক্ত হলো, আমরা হিন্দুস্তানে আসলাম, ভারতবর্ষে আসলাম, এবং এই দেশকে এখন রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। তাই আমি মনে করি ভারতীয় মূল, অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতি, ভারতীয় মুসলমান যারা আছেন, ভারতীয় ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, ওদের প্রতি
আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। আশফাকুল্লাহ খাঁ, আমাদের এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে এই অঞ্চলে অনেকেই আছে, যাদের যাদের মেন্টালিটি হচ্ছে কি, মানসিকতা হচ্ছে কি যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি অর্থাৎ অর্থাৎ এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই। অবদান আছে। এখানে কিন্তু যেহেতু আপনি বলছেন কিন্তু এপিজে আব্দুল কালাম মুসলমান ব্যক্তি হলে কিন্তু সবাই সম্মান প্রদর্শন করছে আজকের দিনে, এবং সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু হিন্দু মুসলিম সবার ঘরেই আছে ফটো রাখা, যেহেতু আপনি বলছেন। এই কথাই বলছি আপনি, যে আপনি বিবেকানন্দ বলুন, এপিজে আব্দুল কালাম বলুন, আশফাকুল্লাহ খান বলুন, রস খান বলুন, এই মানুষ যেগুলো আছে সেই মানুষগুলোকে তো শ্রদ্ধা আমরা সবসময় করি। কিন্তু এদিকে এখন যদি বুরান বানে আমার আফজল গুরুর আপনি দেখবেন যে ওদের জনাজাতে লক্ষ লক্ষ মানুষ হয়, যারা দেশদ্রোহীরা, যারা দেশের বিবেকে কাজ করে, ওদের ওদের জনাজাতে মানুষ বেশি হয়। তো এই সংস্কৃতি কি আপনি মানবেন? এবং সেটাতে আমি যদি বুঝতে পারতাম যে না, কতিপয় কয়েকজন গিয়ে করলো, বুঝতে পারতাম যে কতিপয় লাখ লাখ মানুষ একদম তার জনজাতে। এই যে বাবরি সংস্কৃতি, আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে যে বাবর, যে ঔরঙ্গজেব আমাদের মা বোনদের মান সম্মান, আমাদের মন্দির থেকে শুরু করে আমাদের সব একদম ধ্বংস করে ফেললো। আজকে বলছেন যে সেখানে আবার 6 তারিখ উনি বাবরি মসজিদ বানাবেন। সেটা কি আপনি মানতে পারেন? সেটাকে মানা উচিত? সেই সংস্কৃতিকে আমরা মানি না। এই সংস্কৃতিকে যারা বিশ্বাস করে, এই সংস্কৃতির সঙ্গে যাদের অর্থপরভাবে জড়িত, তার বিরুদ্ধে আমাদের সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। এবং সেই রুখে যদি না দাঁড়ায়, যদি সামনের দিন আমাদের পরিবেশটা ঠিক থাকবে না। তাই আমি মনে করি সেই ছোটখাটো ইস্যু না নিয়ে এজে হোক কাঠিগোড়াটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, বরাকবেলিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আসামকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, ভারতবর্ষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষটাকে বিশ্বের বুকে আমরা এতে প্রতিষ্ঠিত দেশে আমরা রূপান্তরিত করতে পারি। আগে আমরা কি ইয়ে করতাম, বাংলাদেশ থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, পাকিস্তান থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, শ্রীলঙ্কা থেকে আমরা ভালো অবস্থায় আছি, আফগানিস্তান থেকে অবস্থায় ভালো আছে। এখন আমরা কি বলি, ফ্রান্স থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন ভালো, রাশিয়ার থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আমরা চায়নার সঙ্গে তুলনা করছি, আমরা আমেরিকার সঙ্গে তুলনা করছি। অর্থাৎ পরিবেশটা দেখুন, আজকে থেকে 15 বছর আগে কি পরিবেশ ছিল এবং আজকের দিনে কি পরিবেশটা আছে। তাই এই পরিবেশটাই আমরা বাঁচতে চাই, যে পরিবেশে আমাদের সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশটাকে আমরা যাতে এমন একটা জায়গায় নিয়ে যাই, যাতে আমরা একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ পাই, সুস্থ সুন্দর একটা বাতাবরণ পাই। ঠিক আছে, আমরা আপনার থেকে বেশি সময় নিব না। দু একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। এটা হচ্ছে, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে যাহা রটে তাহা বটে, ঠিক আছে? হয়তো আপনিও জানার কথা, একদম সাধারণ কথা যেটা হচ্ছে। তো এই মর্মে বলছি যে যেহেতু আপনার সমর্থকরা বলছেন যে কমলাক্ষ দে পুরকায়স্থ 26-এর নির্বাচনে টিকিটের দাবিদার বা টিকিট পাচ্ছেন বলে, ঠিক আছে? আমি বলছি না, আপনি বলছেন, আপনার সমর্থকরা বলছেন, সেই সুবাদে বলছি যে যাহা রটে তাহা বটে। তো আপনি বিধায়ক যদি নির্বাচিত হলেন, ঠিক আছে, আপনি বিধায়ক নির্বাচিত হলে কাঠিগোড়ার উন্নয়নে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি? বা এতদিন থেকে আপনি তো কাঠিগোড়ায় দেখুন, কাজ করে যাচ্ছেন, কাঠিগোড়ার মানুষের সাথে, জনস্বার্থে। আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, পরিকল্পনা বলতে কি, আপনি পরিকল্পনা কিছু ডেভেলপমেন্টের দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন, ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, সবার সহযোগিতা নিয়ে, সব মন্ডল, সব দলীয় সংগঠন যারা আছেন, যারা বড় বড় স্কিমে মুখ্যমন্ত্রী আসবেন, সেগুলোতে হবে। তাই আমি মনে করি যে আপনি যে কথা বলছেন যে সামনের দিন কোনো পরিকল্পনা, যে আমরা যদি দেখা যায়, যদি তাহলে উত্তর করিমগঞ্জ বলুন, হাইলাকান্দিতে বলুন, কাঠিগোড়াতে বলুন, প্রত্যেকটা জায়গায় সমর্থক বলুন বা আমার একটা মোটামুটি একটা পরিচিতি একটা আছে, কম বেশি একটা পরিচিতি আছে। সো দ্যাট আমি সেই নিয়ে কথা বলতে চাই না যে বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং বলবেন দল কোন দল, দল যে সিদ্ধান্ত নেবেন বলবেন যে দল কোন কোন দল আপনিও জানেন, আমিও জানি আমার দল কোন দল, আপনিও আমার দল জানেন, আমিও জানি আমি কোন দল। সো দ্যাট আপনার সময় কথা বলবে, সময় সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সামনের দিন পরিবেশটা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই। আর লাস্টলি একটা কথাই বলবো যে এত সময় যে কথাগুলো আমরা বললাম, যে সামনের পরিস্থিতি, সামনের বাতাবরণ যাতে সুষ্ঠু সুন্দর, যাতে একটা পরিবেশ হয়। আমি কার সম্বন্ধে আমার বিরূপ ইয়ে নেই, মানসিকতা নেই, কিন্তু পরিবেশটা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে, যেখানে কোনো বিশ্রী वातावरण ना হয়। আমরা কথা একটা আছে, तुमने मस्जिद बनाया मंदिर को तोड़ के, मस्जिद बन नहीं सकती मंदिर को तोड़ के, मंदिर को छोड़ के। এবার হচ্ছে গিয়ে যে
আজকের দিনে সেটাই কামনা করছি যে সুষ্ঠু সুন্দর পরিবেশ হোক, সুষ্ঠু সুন্দর বাতাবরণ হোক, সবার মঙ্গল হোক, এবং ভালো মানসিকতা নিয়ে যখন আমরা চলবো তখন কিন্তু আমরা সুষ্ঠু সুন্দরভাবে থাকবো। কিন্তু বিকৃত মানসিকতা, দেশকে বিভক্ত করা, দেশকে নষ্ট করা, দেশের অখণ্ডতাকে নষ্ট করা, দেশের ক্ষতি করা, দেশের ক্ষতি হোক, এরকম কিছু হয় যদি, তাহলে কিন্তু সরকার কঠোর এবং কঠোর হাতে সেগুলো দমন করা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কথা জানতে পারলাম, যেখানে আমরা যেটা আমরা শুরুতেই বলেছি যে কালাইনের হট টপিক সিরাজ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল বিষয়ে আমরা জানতে পারলাম, এবং কাঠিগড়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং আপনার ব্যক্তি জীবনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা অনেক কিছু জানলাম। যারা দর্শক রয়েছেন বাতায়ন ডিজিটালের, আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখার জন্য, এবং আপনাকে আবারও জানাই ধন্যবাদ আপনাদের এই বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য।